ময়না ভাই, আমি একজন মেম্বার ফাসিল লোক, অত্যন্ত ভালো লোক আছি, 4বার নির্বাচিত মেম্বার, অথচ এই এলাকার সর্দার। আমরা মেম্বার ওইবার আগেও সে বিচার বৈঠক গেছে, অত্যন্ত ভালো লোক। তার কোনো আমরা জানি না যে এইরকম একটা আমরা বয়স হয়েছে 60, এর ভিত্তিতে আমরা বানিয়ে আনসামের বুক আমরা শুনছি না যে এইরকম একটা দুর্ঘটনা ঘটত। তার বাড়ির মনে হয় 15-20টা কাজ দিলে তার ঘরটা ঢুকতে পারত। এখন এই লোকটারে যে হত্যাকারীরা যে তার এই আক্রমণটা করছে, আমরা চাও এরা ফাঁসি চাই, তার বিচার চাই। আমরা প্রশাসনে এখন পর্যন্ত আমার নিজের হয়ে বয় আইছে। এখন আমি একজন মেম্বার, এখন আমরা সন্ধ্যার আগেই আমরা বাড়ির মুরগির মতন আমরা বললো লাগে, কেন আমার সাথে ভাই মানি লেছে, আমরা তো নিশ্চয়তা নাই। তখন প্রশাসন এখন পর্যন্ত কোনো তৎপর নাই যে তার বাড়িতে আমরা দেখি না যে ইয়া আইতে বা একটা হামলা দিতে বা হিন্দে একটা আসামি দৌড়াইতে বা হিন্দে একটা আসামি ধরতে। জানি না আল্লাহর কি মেহের হয়েছে, এরা কি কি বুঝ পাইল ইয়া মহানবার একজন এই বাংলাদেশের একজন বিশিষ্ট একজন ভালো লোক, এখন সরকারি লোক। আমরা মেম্বার সরকারি লোক নানি, আমরা এরমভাবে একটা নির্যাতিত করিয়া হত্যা করিয়া এই দুষ্টাকারী লোকটা হয় এরা বুঝে রয়েছে। আর আমরা প্রশাসন এরা গুম হয়েছে কী কারণে জানি না। আমরা চাই প্রশাসনের কাছে যে আমরা এরারে প্রতিসত্তর আওতার মুক্ত এরা ধরিয়া আইনা এরা যারা ষড়যন্ত্র এদের মাঝে আছে তারার আমরা বিচার চাই, আর এরার ফাঁসি চাই, সত্যির আমরা ফাঁসি চাই। এই আমার বক্তব্য। আজকে আমি কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলি। উনি আমার বড় ভাই, আজকে 4বার 22 বছরের নির্বাচিত মেম্বার। যদি একজন মানুষ ভালো না হয় তো এতবার সে মেম্বারই করতে পারেন। উনি আমাদের গোষ্ঠীর, আমার গোষ্ঠীর একজন মাতা, এলাকার সর্দার। উনি মানুষের যে কোনো বিপদ আপদে যে কোনো কাজে জান প্রাণ দেওয়ার চেষ্টা করেন, সব সমাধান করার লাগে। উনি সৎ কথা বলতেন, ন্যায্য কথা বলতেন, ন্যায্য বিচার করতেন। যে কারণে ওই সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে, এমনভাবে ষড়যন্ত্র করে হত্যা করেছে যেটা বলা বাহুল্য। কল্পনাবিহীন যে ঘটনা ঘটেছে, যে সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে, এটা কল্পনাবিহীন। এই ধরনের ঘটনা এই সময় কখনো হয় না, হওয়ার কথা না। কিন্তু আজকে এই সন্ত্রাসীরা তারা ছত্র ছায়া ভিতরিয়া আছে, চলাফেরা করে। অনেকেই দেখা যায় আমাদের কাছে বলে যে আজকে ওই সন্ত্রাসী যে আমরা দেখছি, অমুক জায়গায় দেখছি, তাইলে তারা এই এলাকাতে ঘোরাফেরা করতেছে। তারা বলতেছে যে তার ভাইরে হত্যাকর্ম এলাকার যারা নাকি এইটার মধ্যে জড়িত হয়েছে, এই যে আন্দোলন করা হয়েছে 1বার 2বার, তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে যে দরখাস্ত দেওয়া হয়েছে, এই কারণে তারা হুমকি দিতেছে যে এই এলাকার আরও কয়েকজন লোককে হত্যা করতে হবে। এখন এই অবস্থা যদি হয়, আমি কয়েকদিন আগে দেখছি যে প্রধানমন্ত্রী একটা ভাষ্য দিয়েছেন যে যদি দোষী কোন যে কোনো দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। সেই কথাটা যদি বাস্তবায়ন রাখেন তো সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করবেন এবং শান্তিতে বসবাস করতে পারবেন। আজকে যে ঘটনা করার পরে প্রশাসন যে কেন নীরবতা পালন করতেছে, বিবাদী পক্ষের মেয়েরা এবং বিবাদী পক্ষের লোকরা আমরা দেখতেছি, শুনতেছি যে তাদের সঙ্গে যোগ সাজস আছে, কিন্তু প্রশাসন বলতেছে যে আমরা আসামি ধরার চেষ্টা করতেছি। কিন্তু আজকে গত কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেই একটা মেয়েকে এসিড দিয়ে আগুন ধরে মারছে, কিন্তু 3 দিনের ভিতরেই তাদেরকে আইনের আয়ত্তায় আনা হয়ে গেছে। কিন্তু আজকে সাধারণ আমরা গ্রামের মানুষ, নিরীহ মানুষ, যদি নাকি এইভাবে প্রশাসন সব দিকে দিয়ে যদি একই অবস্থান নিত, তাহলে আজকে গ্রামে গঞ্জের মানুষের এত নিরাপত্তাহীনতা ভুগতে হতো না। আজকে আমরা ভয়ে কোনো দিকে চলাফেরা করতে পারি না। দিনের বেলায় একা চলতে হয়, রাতের বেলায় সন্ধ্যার পরেই আমার বাড়িতে ঢুকতে হয়। কারণ যখন ভূমিকা দিতেছে যে আরও ফোন করবে, তাহলে আমার নামে আমার বড় ভাই, আমি তার ছোটো ভাই। এখন এলাকাবাসী আমাকে সব সময় সতর্ক করে যে তুমি সাবধান। তাইলে আমি সাবধানতা কোথায় যাব? আমি এক জায়গার মধ্যে থাকি, আমি কোথায় যাব, কোথায় শান্তি পাবো? তাহলে যদি এখানে প্রশাসন এই নিরাপত্তা ভূমিকা পালন করে, তাহলে দেশের মানুষ কোথায় গিয়ে শান্তি পাবে? তাহলে যদি দেশে শান্তি না পায়, তাহলে প্রশাসন বলে দেও যে তোমাদের নিরাপত্তা তোমরা নিজেরাই দেও। কিন্তু আজকে প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেছে, একজন আসামি ধরা হয়েছে,
তাকে চট্টগ্রাম থেকে, কিন্তু ওইটা কাগজে লিখিত হয় না যে চট্টগ্রাম থেকে ধরা হয়েছে। তাছাড়া যা তার আলামত যেগুলা বাহির করা হয়েছে আমাদের সামনে দাঁড়াইয়া সে স্বীকারোক্তি দিয়েছে। 17 মানুষের মোকাবিলায় 2 নম্বর আসামি ডালিম স্বীকারোক্তি দিয়েছে যে আমি তার হাতের মধ্যে বাড়ি দিছি, সে অজ্ঞান হয়ে পড়ছে, তারপরে তার এই বাবু অমুক অমুক এই তাদের নাম বলছে। কিন্তু কোথায় কোন আসামিটা ছিল সেই কথা এই 17 মানুষের সামনে সে দেখাইছে অমুক জায়গায় এই লোক ছিল, এই জায়গায় অমুক লোক ছিল, তাদের জুতা পাওয়া গেছে, তাদের সাফল পাওয়া গেছে, তারপরে রড পাওয়া গেছে, মানে তাদের আলামত বেশ কিছু পাওয়া গেছে। কিন্তু যখন ভিডিও করতে গেছে অনেক লোকে চাইছে যে ভিডিও করি, তখন প্রশাসন তাদের ভিডিওটা করার সুযোগ দেয় নাই, তাদের এগুলো ছিনিয়ে নিয়ে গেছে, মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। তারপর আমরা অনুরোধ করে তাদের মোবাইলগুলো ফিরে দিলাম। তার কারণটা কি? আর এই যে আসামিরা এখনও আসামি পক্ষের লোকেরা থানাতে যোগাযোগ করতেছে, জানি না কে করতেছে। আর প্রশাসন কেন এতদিন যাবৎ সে নীরবতা ভূমিকা পালন করতেছে? প্রশাসন এমন কোনো কাজ জানে না যে তারা পারে না, এমন কোনো কাজ নেই যে প্রশাসন পারে না। কিন্তু এই ময়না মেম্বারের ব্যাপারে আজকে কেন এত নীরবতা পালন হইতেছে কথা আল্লাহ পাকে জানেন, আমরা তো সঠিক কথা আর বলতে পারবো না। তাই আমার অনুরোধ প্রশাসনের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে আপনারা যারা প্রকৃত দোষী তারা যেন অতি সত্বর আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচারে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হয়। আপনারা আজকে সম্মেলন করে আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমার ভাই কোটি টাকা দিলে দুনিয়ার মানুষ যদি সব তার জন্য দোয়া করে মরে যায়, কিন্তু আমার ভাই কথা সে তার ফিরে আসতে পারবে না। কিন্তু তার সঠিক প্রকৃত বিচারটা যদি হয় তবে আমরা সাধারণ মানুষ একটু সান্ত্বনা দিতে পারবো যে বাংলাদেশের মধ্যে আইন আছে, আইন সব জায়গায় আছে এবং বাংলাদেশেও আইন আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।